একাধিক মামলায় তিনি এই মুহূর্তে অভিযুক্ত। ফলে খুব স্বাভাবিকভাবে সঙ্গতভাবে তদন্তকারী সংস্থা চাইবেন যে যাতে কোনোভাবেই কেউ সেই তদন্তের আওতার বাইরে না যেতে পারে। এই আবেদনের মধ্য দিয়ে একটা জিনিস রিফ্লেক্টেড হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি সেবাশ্রয়ের উপরে আস্থা রাখতে পারেননি, তার পিসির রাজত্বে 15 বছর ধরে তিল তিল করে তৈরি করা স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা রাখতে পারেননি, তাই তিনি বিদেশে যাবেন। নেতার ছেলেরা পড়তে বিদেশ যাবেন, নেতা চিকিৎসা করতে বিদেশ যাবেন। আর দেশের মানুষ তারা না শিক্ষাক্ষেত্রে উপযুক্ত মানের শিক্ষা পাবে, না স্বাস্থ্য পরিষেবা পাবে। তাহলে নেতা যদি বিদেশে যান তাহলে সাধারণ জনগণ তারা কেন চিকিৎসা পরিষেবা পাবেন না? তাদের কেন বিদেশে পাঠানো হবে না? এই যে কাদা আর এই জুতো এটাকে রিসোর্ট করে আবার রাজনৈতিক জমি তৈরি করতে চাইবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এতে অত্যন্ত সক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে এই ধরনের এই যে আক্রমণ, শারীরিক আক্রমণ, আমার উপর আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, এইটাকে ভিকটিম কার্ড কি করে প্লে করতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। উনি বারবার এই ভিকটিম কার্ড প্লে করেন। আপনি যদি ভিকটিম কার্ডের প্লে করার সুযোগ দেন ওনাকে, তাহলে কিন্তু এই ভিকটিম কার্ডের সাহায্য নিয়ে নেওয়া রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠবে। ফলে এই ভিকটিম কার্ড খেলার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত নয়। এটা হলে সহানুভূতির হাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। ফলে তিনি যে অপকর্ম করেছেন 15 বছরে সেটা কিন্তু ডাইলুট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতির হাওয়া দেওয়াটা সঠিক হবে না। সহানুভূতির রাজনৈতিক হাওয়া যাতে কোনোভাবেই ওনার পক্ষে না যায় সেটা দেখা কিন্তু এই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বাঙালিকে বেশ কয়েক দশক পিছিয়ে দিয়েছে। এখন যদি তিনি আবার রাজনৈতিক সহানুভূতি পান, আবার রাজনৈতিক হাওয়া পান, তিনি আবার সমানভাবে সক্রিয় হয়ে যে দলটি বেসিক্যালি অস্তিত্বহীন হয়ে গেছে, সেই অস্তিত্বহীন দলকে আবার এই ঢিল ছুঁড়ে বা ওই কাদা ছুঁড়ে বা জুতো ছুঁড়ে সহানুভূতির হাওয়া দিয়ে শক্তিশালী করার কোনো মানে হয় না। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এফআইআর, 16টি এফআইআর, অভিযোগ এত কিছু রয়েছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্ত সাপেক্ষভাবে বিদেশ যাচ্ছেন চোখের চিকিৎসার জন্য। পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্ট, বিচারপতি জয়মাল্য বাগচি। দেখুন, একজন মানুষ চিকিৎসা করতে চাইলে তিনি চিকিৎসা করাতে পারেন, এটাই স্বাভাবিক। এবং তিনি তার মতে যেটা সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেই চিকিৎসালয় থেকে চিকিৎসা করাতে পারবেন, তার চয়েসে ওন চয়েসে এটা হওয়া উচিত। এই আবেদনের মধ্য দিয়ে একটা জিনিস রিফ্লেক্টেড হয়ে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পিসির যে তৈরি করা স্বাস্থ্য ব্যবস্থা, 15 বছর ধরে তৈরি করা স্বাস্থ্য ব্যবস্থা, তার উপর তিনি আস্থা রাখতে পারেননি। এটা রিফ্লেক্ট করে যে তার যে করা অ্যাপ্লিকেশন থেকে, সুপ্রিম কোর্টে করা পিটিশন থেকে, যে তিনি যে সেবাশ্রয়ের আশ্রয় নিয়েছিলেন, যেটা সর্বোৎকৃষ্ট চিকিৎসা পরিষেবা দেবেন বলে তিনি মানুষের কাছে তিনি নিজেকে দায়বদ্ধ করেছিলেন, সেই অবস্থা থেকে এটুকু বলা যেতে পারে যে তিনি সেবাশ্রয়ের উপরে আস্থা রাখতে পারেননি, তার পিসির রাজত্বে 15 বছর ধরে তিল তিল করে তৈরি করা স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা রাখতে পারেননি, তাই তিনি বিদেশে যাবেন। এবং প্রশ্ন একটাই, নেতার ছেলেরা পড়তে বিদেশ যাবেন, নেতা চিকিৎসা করতে বিদেশ যাবেন। আর দেশের মানুষ তারা না শিক্ষাক্ষেত্রে উপযুক্ত মানের শিক্ষা পাবে, না স্বাস্থ্য পরিষেবা পাবে। তাহলে নেতা যদি বিদেশে যান তাহলে সাধারণ জনগণ তারা কেন চিকিৎসা পরিষেবা পাবেন না? তাদের কেন বিদেশে পাঠানো হবে না? নেতা সে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বিদেশ যাবেন, আর তারাই নেতৃত্ব দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা তৈরি করবেন সে স্বাস্থ্য পরিষেবায় তারা চিকিৎসা নেবেন না। তার কারণ তাদের মনে আসল সত্যটা তাদের মনে আছে। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে 15 বছরের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক স্বাস্থ্য পরিষেবা তৈরি করতে ব্যর্থ হয়েছে। দাদা, একেবারেই তদন্তকারী আধিকারিক যারা রয়েছে, অফিসার যারা রয়েছে, তাদেরকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত খুঁটিনাটি দিতে হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট ব্যবহার করা যাবে না, আর 3 সপ্তাহের মধ্যেই। অবশ্যই দেখুন, তার কারণ এর আগেও তিনি একাধিকবার গেছেন, বিভিন্ন পারপাসে গেছেন, এবং আদালতে সেই নথি জমা দিয়েই তিনি যে কি পারপাসে বিভিন্নবার বিদেশ গেছেন সেই নথি আদালতে এর আগে আছে। একাধিক মামলায় তিনি এই মুহূর্তে অভিযুক্ত। ফলে খুব স্বাভাবিকভাবে সঙ্গতভাবে তদন্তকারী সংস্থা চাইবেন যে যাতে কোনোভাবেই কেউ সেই তদন্তের আওতার বাইরে না যেতে পারে। তাদের তদন্তের সাথে যখন প্রয়োজন নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা রাখবেন। একাধিক ব্যক্তিত্ব, উচ্চ নেতৃত্ব তারা আশঙ্কা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যেতে পারেন। তিনি মেনকা গম্ভীর হয়ে যেতে পারে তার শালী, কিংবা বিনয় মিশ্রও হয়ে যেতে পারেন, এটা আশঙ্কা করা হচ্ছে।
না দেখুন, সুপ্রিম কোর্ট বা নির্দেশ গ্রেফতারি এড়াতেই তিনি পালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি জেনে বুঝে নির্দেশ দিয়েছেন। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ, যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন, সেটাই স্বাভাবিক। ফলে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতে হবে। একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হলো সুমিত রায় 3 বার হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। দেখুন, এই ক্ষেত্রে ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিচ্ছেন। বিভিন্ন জনের মনে এই প্রশ্ন আছে যে এতদিন পলাতক ছিলেন, অল অফ দ্য সাডেন যখন তিনি সুপ্রিম কোর্টের প্রোটেকশন পেলেন, তারপরে তিনি রক্ষা কবচ পেয়ে একদম। মাত্র একদিনের মধ্যে তিনি রক্ষা কবচ পাওয়ার সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন। তারপরে তিনি পরপর যাচ্ছেন। নিশ্চিতভাবেই সিআইডি এই তদন্ত করবে এবং করার পরে যদি উঠে আসে, নিশ্চিতভাবেই অনেক কিছু উঠে আসবে, তারপরে তার বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবেন আইনসঙ্গতভাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালি শহরে দেখা করতে গেলেন, তারপরে তার গাড়িকে কেন্দ্র করে জুতো ছোড়া হলো, কাদা ছোড়া হলো, বিক্ষোভ দেখানো না হলো। দেখুন, এইটা আমি অবশ্যই বলবো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে 1,000-1,00,000 অভিযোগ থাকতে পারে, কিন্তু তার উপর শারীরিক বা তার গাড়িতে আক্রমণ করা অসমীচীন, উচিত নয়। তার বিরুদ্ধে যা যা অভিযোগ, সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তার যা শাস্তি, সেই শাস্তি পাওয়া উচিত। কিন্তু জনগণকে কেউ বা কোনো মানুষকে কেউ এই অধিকার দেয়নি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর আক্রমণ করবে। আসলে এটা করলে যেটা হবে সেটা হচ্ছে, এইটাকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতির হাওয়া টানবে। দয়া করে এটা করবেন না, ওনাকে সহানুভূতি পেতে সাহায্য করবেন না। তার কারণ এটা করলে রাজনৈতিক সহানুভূতি পাবেন, কোনোভাবে রাজনৈতিক সহানুভূতি পাওয়া কাম্য নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে এই পশ্চিমবঙ্গে রাজনীতি করে পশ্চিমবঙ্গটাকে ডুবিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের, মানে কিছুই হবে না, একটু জুতো ছুড়ে বা কাদা ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ছুড়লেন, এতে গোটা রাজ্যের মানুষ, এই যে আমি যেটা বললাম, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে কেউ বলবে না যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করা সঠিক। এটা হলে কি হবে? এটা হলে সহানুভূতির হাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। ফলে তিনি যে অপকর্ম করেছেন 15 বছরে, সেটা কিন্তু ডাইলুট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতির হাওয়া দেওয়াটা সঠিক হবে না। কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল বা বিরোধী নেতৃত্বদের নিয়ে তিনি ঠিক কি কি করেছিলেন? কিংবা আরেকটা প্রশ্ন উঠে, বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও বেরিয়েছেন, তার গাড়িতে কেই বা এরকম জুতো ছুঁড়েছে, কারাই বা কাদা ছুঁড়েছে, আদতেও কি ঘটেছিল? এর আগে অনেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, সে জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, কিন্তু এটা ঘটছে কেন, সেটা যেমন প্রশ্ন, সেরকম এটা ঘটলে যেটা ঘটবে সেটা হলো ওনার পক্ষে সহানুভূতির হাওয়া যাবে। সহানুভূতির রাজনৈতিক হাওয়া যাতে কোনোভাবেই ওনার পক্ষে না যায়, সেটা দেখা কিন্তু এই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বাঙালিকে বেশ কয়েক দশক পিছিয়ে দিয়েছে। শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, কর্মসংস্থানের প্রশ্নে, শিল্পের প্রশ্নে, প্রতিটি প্রশ্নে। এখন যদি তিনি আবার রাজনৈতিক সহানুভূতি পান, আবার রাজনৈতিক হাওয়া পান, তিনি আবার সমানভাবে সক্রিয় হয়ে, যে দলটি বেসিক্যালি অস্তিত্বহীন হয়ে গেছে, সেই অস্তিত্বহীন দলকে আবার এই ঢিল ছুঁড়ে বা ওই কাদা ছুঁড়ে বা জুতো ছুঁড়ে সহানুভূতির হাওয়া দিয়ে শক্তিশালী করার কোনো মানে হয় না। শেষ প্রশ্ন, সেটিকে কেন্দ্র করে আজকে মিছিলও বেরিয়ে গেল। সেটা তো দেখুন, এটাই তো চাইবে, এই যে কাদা আর এই জুতো, এটাকে রিসোর্ট করে আবার রাজনৈতিক জমি তৈরি করতে চাইবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এতে অত্যন্ত সক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে এই ধরনের, এই যে আক্রমণ, শারীরিক আক্রমণ, আমার উপর আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, এইটাকে ভিকটিম কার্ড কি করে প্লে করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। উনি বারবার এই ভিকটিম কার্ড প্লে করেন। আপনি যদি ভিকটিম কার্ডের প্লে করার সুযোগ দেন ওনাকে, তাহলে কিন্তু এই ভিকটিম কার্ডের সাহায্য নিয়ে নেওয়া রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে উঠবে। ফলে এই ভিকটিম কার্ড খেলার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত নয়, যদি না অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে। সায়নী ঘোষের গড়ফার যে পার্টি অফিস, সেখান থেকে নেম প্লেট খোলা হচ্ছে এবং তৃণমূল দলটাই থাকবে না আর কিছুদিন পরে। আবার কার নেম প্লেট কোথায় খোলা হবে, এতে কি এলো গেল? দলটা আছে, অস্তিত্ব আছে। ওদের দলের যারা এমপি, তারা কোন দলের এমপি তারা নিজেরাই হয়তো ঠিক করে বলতে পারছে না। আপনারা দেখুন, বলুন যে তৃণমূল কংগ্রেসের এমপি কে কজন আছে, আপনি বলুন, আপনার দর্শকরা বলুন। কে কখন এনসিপিআই হয়ে যাচ্ছে, কে কার সাথে মিটিং করছে, দিয়ে বলছে আবার কালীঘাট তৃণমূলে ফিরে আসছি, ও বলছে এনডিএ, আমি এনসিপিআই, কিন্তু এনডিএ না।
তো তারা তো জানে যে বেসিক্যালি কাউকে মুর্শিদাবাদ ঢুকতে দেবে না, কাউকে অন্য কোনো জেলায় ঢুকতে দেবে না, সেই ভয়ে তখনই তৃণমূল কংগ্রেস, তারপরে বলছে এনসিপিআই, তারপরে বলছে আমি এনসিপিআই কিন্তু এনডিএ সঙ্গে না, তারপরে আবার বলছে আমি কালীঘাট তৃণমূলে ফিরে যাব। আসলে এরা নিজেদের যে অবস্থান সেটা স্পষ্ট করতে পারছে না। কেন? তার কারণ এদের নিজেদের কোনো রাজনৈতিক অবস্থান নেই, সেই জন্য।